নিজ শহর খুলনায় ভালোবাসা আর সম্বর্ধনায় সিক্ত ইংল্যান্ড বদলের নায়ক মেহেদী হাসান মিরাজ। ভবিষ্যতেও দেশের হয়ে ভালো খেলার প্রত্যয়। প্রায় 3 মাস পর নেটে বোলিং করলেন মুস্তাফিজ। ফিজিও জানালেন ম্যাচ ফিট হতে সময় লাগবে আরো 6 সপ্তাহ। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রাথমিক লক্ষ্য সেরা 4-এ ওঠা। ছন্দে ফিরতে বিপিএলকে আদর্শ মঞ্চ মানছেন রংপুর রাইডার্সের সৌম্য সরকার। অঘটন দিয়ে শুরু বিপিএল এর দ্বাদশ রাউন্ড। আরামবাগের কাছে শেখ জামাল হারল 2-0 গোলে। শেখ রাসেলের বিপক্ষে 3 গোলের জয় উত্তর বাড়িধারার। এবং চ্যাম্পিয়ন্স লিগে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পিএসভি। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেটের খবর। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে বাড়ি ফিরেছেন দেশের ক্রিকেটের নতুন বিস্ময় মেহেদী হাসান মিরাজ। ঘরে ফিরে পেয়েছেন বিরচিত সম্বর্ধনা। জেলা প্রশাসন থেকে শুরু করে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন সম্বর্ধিত করেছে ইংল্যান্ড বধের নায়ককে। শুরুটা স্বপ্নের মতো হলেও মিরাজের লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে ভবিষ্যতে আরো ভালো খেলা। কদিন আগেও মিরাজ তাদের কাছে ছিলেন সাধারণ একজন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অসামান্য কীর্তির পর বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা মেহেদী হাসান মিরাজ। তাই তো দেশের নতুন এই নায়ককে কাছে পেয়ে মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত সবাই। টাইগারদের জয়ে পুরো দেশ আনন্দে ভাসলেও রেশটা যেন একটু বেশি ছিল খুলনাবাসীর। ছেলে ঘরে ফেরায় আত্মীয় বন্ধু বান্ধব এলাকাবাসীরা ভালোবাসা সিক্ত করেছেন তাদের প্রিয় মিরাজকে। শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি। মিরাজের কীর্তিতে গর্বিত সবাই। আমি শুধু মিরাজের জন্য না, যত বাংলাদেশে যত প্লেয়ার আছে আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। খুলনার খালিশপুরের কাশীপুরের অলিতে গলিতে ক্রিকেট খেলে আজ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন মিরাজ। 2 টেস্টের অভিষেক সিরিজে বিশ্বের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ 19 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। এ তো কেবল শুরু। দৃঢ়প্রত্যয়ী মিরাজ যেতে চান বহুদূর। নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আসলে বাংলাদেশের হয়ে কিছু একটা করতে পেরেছি এবং খুব ভালো খেলেছি, এবং সেজন্য খুলনাবাসীরা আমাকে নিয়ে গর্ব করতেছে। আমি যেন বাংলাদেশের হয়ে অনেক কিছু করতে পারি এবং বাংলাদেশের মানুষের হয়ে সারা জীবন সারা বিশ্বের মানুষের কাছে যেন পরিচিত লাভ করতে পারি যে আমাদের বাংলাদেশ, সেটাই আমি কামনা করি সবসময়। মাত্র একদিনের ছুটিতে বাড়ি গেলেও চরম ব্যস্ত ছিলেন মিরাজ। নগর জুড়ে সংবর্ধনা নিয়ে দিনটি কেটেছে দেশের ক্রিকেটের নতুন এই সেন্সেশনের। জেলা প্রশাসন থেকে শুরু করে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হয়েছে মিরাজকে। এছাড়া খুলনার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রিকেট একাডেমির পক্ষ থেকেও সংবর্ধিত হয়েছেন ইংল্যান্ড বধের নায়ক। আমাদের মুস্তাফিজ, মাশরাফি, সকলের বাড়ি হলো সৌম্য সরকার, সকলের বাড়ি হলো কিন্তু এই খুলনা ডিভিশন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দেশকে সেরা সাফল্য ও টুর্নামেন্ট সেরা হয়ে ঘরে ফিরেও মিরাজ পেয়েছিলেন এমন বিরচিত সংবর্ধনা। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। তাই সমর্থক থেকে শুরু করে সবারই প্রত্যাশা দেশের জন্য এভাবেই দ্যুতি ছড়াতে থাকুক মিরাজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইনজুরির সাথে লড়াই করে অনেকটাই ফিট হয়ে উঠছেন বাংলাদেশের বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। প্রায় 3 মাস পর নেটে বোলিং করেছেন কাটার মাস্টার, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে এই প্রক্রিয়ায় বোলিং এর মধ্য দিয়ে 1.5 মাসের মধ্যে ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন মুস্তাফিজ। অন্যদিকে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের ইনজুরি প্রবণতা এড়াতে তাকেও বিসিবি থেকে দেয়া হয়েছে নানা দিক নির্দেশনা। মুস্তাফিজের ক্যারিয়ারের শুরুটা ঈর্ষণীয়। খুব অল্প সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের বড় বিজ্ঞাপনে পরিণত হন সাতক্ষীরার এই বাঁহাতি পেসার। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কাঁধের ইনজুরি বাদ সাধল। নিজেকে ফিরে পেতে পুনর্বাসন প্রক্রিয়ায় যুদ্ধ মুস্তাফিজের দীর্ঘদিন হলো। কিছুটা সুখবর মুস্তাফিজ ভক্তদের জন্য। প্রায় 12 সপ্তাহের কঠিন সংকল্পের পর অবশেষে প্রথমবারের মতো 3 ওভার নেটে বল ছুঁড়েছেন কাটার মাস্টার। আমরা শুরু করছি হচ্ছে 18 বল দিয়ে, 40 to 50% এফোর্ট দিয়ে। তো আমরা এটাকে আস্তে আস্তে করে প্রোগ্রেস করবো। ইন অল্টারনেটিভ ডেজে আমরা বোলিং করার ইচ্ছা রাখতেছি, যদি সব ঠিকঠাক থাকে। ইন বিটুইন কিছু অ্যাসেসমেন্টও থাকবে। অ্যাসেসমেন্ট করা হবে এই উদ্দেশ্যে যে আমার যে
বোলিং করলেই হবে না, পাশাপাশি আমার অন্যান্য কোনো সাইড ডিটোরেট করতেছে কিনা সেই জিনিসগুলি ফলো আপ করার জন্য। নিয়মিত জাতীয় দলের এই ফিজিওর পরামর্শে প্রতিপক্ষ ইনজুরির সাথে লড়ে যাচ্ছেন মুস্তাফিজ। তাই সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই ফিজের সার্ভিস পাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদি সবকিছু প্রোগ্রেস ওয়েল অ্যান্ড গুড থাকে, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে অ্যারাউন্ড 6 উইকস পরে ও মোটামুটি ভালো কন্ডিশনে থাকবে, মানে হয়তো কম্পিটিটিভ ম্যাচের কাছাকাছি এসে দাঁড়ায় যাবে। অন্যদিকে মাংসপেশি আরো গঠনে স্পিড স্টার তাসকিন আহমেদের দিকেও বিশেষ নজর রেখেছে বিসিবি। ঘন ঘন ইনজুরি প্রবণতা এড়াতে তাসকিনকে বিশেষ পরামর্শ দিয়েছেন ফিজিও। তাসকিন এই মোমেন্টে যেটা করতেছিল, যেহেতু আমাদের সাথে গত ওয়ানডে প্ল্যানে ছিল, ওয়ানডেতে খেলছিল, তো আমরা ওকে স্ট্রেংথ বিল্ড আপের জন্য রাখছিলাম, আর হচ্ছে 2 days ইন এ রো বোলিং দিয়ে একদিন অফ রাখছি, এরকম ভাবে বোলিং করার নিয়েছি। নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজ ও তাসকিন জাতীয় দলের পেস বোলিং অ্যাটাক সমৃদ্ধ করবে, তাই এই দুই বোলারের প্রতি বিশেষ যত্ন বিসিবির। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ঘরোয়া টি-20 বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন খুলনা ভিক্টোরিয়ান্সের এবারের প্রাথমিক লক্ষ্য সেরা 4-এ ওঠা। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে জানিয়েছেন দলটির সভাপতি নাফিসা কামাল। তিনি আরো জানান, প্রায় আগের মৌসুমের দল এবারও থাকায় দলের মধ্যে বোঝাপড়া খুব ভালো রয়েছে। আর দলের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, গেলবার চ্যাম্পিয়ন হওয়াতে এবার বাড়তি চাপ থাকলেও দলের ক্রিকেটারদের উপর আস্থা আছে কোচের। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোল আপাতত শেষ। এবারে নতুন ফরম্যাট, নতুন আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর গেল মৌসুমের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই সারিয়ে নিচ্ছে নিজেদের অস্ত্রগুলো। মাশরাফি বিন মর্তুজা যথারীতি মধ্যমণি অনুশীলনে। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে হাস্যোজ্জ্বল প্রস্তুতি যেন চ্যাম্পিয়ন দলের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। দলের ভেতর পরিবার সুলভ বন্ধনে বেশ সন্তুষ্ট সভাপতি নাফিসা কামাল। মার্লন স্যামুয়েলস আসবে, এরা আমার পুরানো প্লেয়ার্স, আর লিটন আছে, ইমরুল ভাই আছে, মাশরাফি আছে, ম্যানেজমেন্টের মধ্যে পুরানো আছে, তো আমাদের মধ্যে ওই নতুনত্বটা নাই। এখন সবাই আগের ফ্যামিলি হিসেবে কাজ করছে এখানে। আহমেদ শেহজাদরা তো ইতিমধ্যেই যোগ দিয়েছেন ভিক্টোরিয়ান শিবিরে। এছাড়া আরো আছেন মার্লন স্যামুয়েলস, ইমাদ ওয়াসিম, সুনীল নারিন, রবম্যান পাওয়েলদের মতো বিদেশি ভারী নাম। আছেন গেল আসরের সেরা আসার জাইদি, নতুন যুক্ত হয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তাদের নিয়ে বেশ সন্তুষ্ট নাফিসা কামাল। মনে শিরোপা ধরে রাখার ইচ্ছা পুষে রাখলেও প্রাথমিক লক্ষ্যটা নির্ধারণ করলেন সেরা 4-এ উত্তীর্ণ হওয়া। অবশ্যই আমরা আশা করি যে আমরা ট্রফি ধরে রাখতে পারবো, কিন্তু এর আগে ফাইটটা ইম্পর্টেন্ট, সেমিফাইনাল যাওয়াটা। ওখানে আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমরা মানে আমার পার্সোনালি আমি 100% কনফিডেন্ট যে আমরা ইনশাল্লাহ রিটেন করতে পারবো আমাদের কাপ। ভিক্টোরিয়ান্সের এবারের কোচ মিজানুর রহমান। গেল মৌসুমে চ্যাম্পিয়ন হওয়াতে তার উপর চাপটা থাকবে একটু বেশি, এটা স্বীকার করেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন এই কোচ। চাপটা আমার উপরে বেশি, অ্যাজ এ কোচ আমার উপরে চাপ বেশি, অ্যাজ এ যারা প্লেয়ার আছে তাদেরও চাপ বেশি। যে গতবারে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, সবাই লোকাল ক্রিকেটে সবাই ভালো করছে এবং ইয়াং এবং এনার্জেটিক, এবং যারা আমরা ফরেন যারা আমরা এসছি আমাদের টিমে খেলতে, সবাই রিসেন্টলি ভালো পারফরম্যান্স। শুধু কুমিল্লাবাসীরা নয়, প্রত্যেক ম্যাচ সমর্থকরাই চেয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কেমন করে সেটা দেখার আশায়। মাশরাফির দল বলে কথা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বিপিএল এ ভালো খেলেই ব্যাটিং এ আবারও ছন্দে ফিরতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে অনেকদিন ধরেই জ্বলে উঠতে পারছেন না সৌম্য, তাই রানে ফিরতে বিপিএল কি আদর্শ মঞ্চ ভাবছেন রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান। সেই সঙ্গে তার প্রত্যাশা বিপিএল এর চতুর্থ আসর হবে খুবই জমজমাট। টার্গেট তো সবসময় ভালো খেলার জন্যই থাকে, নিজের সৌম্যকে আবার চেনার জন্য। হ্যাঁ, 2015 সালে ব্যাট হাতে ছড়ি ঘোরানো ছেলেটির কণ্ঠেই এখন নিজেকে খুঁজে পাবার আপ্রাণ চেষ্টা, উইকেটে স্থিত না হতে পারার অস্থিরতা। এবছর 19টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র 15.05 গড়ে তার রান 286। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে 31 আর ইংল্যান্ড একাদশের বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচে 44 রান। কিন্তু আসন্ন বিপিএলেই আবারও স্বরূপে ফিরতে প্রতিশ্রুত এই টাইগার ব্যাটসম্যান। এখানে পারফর্ম করলে অনেকের জন্য অনেক ভালো হয়, আবার অনেকে এখান থেকে পিছিয়ে যেতে পারে। তো এটা বিপিএলটা সিরিয়াস নেওয়াটা আমার কাছে মনে হয় ভালো। যখন ডোমেস্টিক খেলি সব ডোমেস্টিকের প্লেয়াররা খেলে, কিন্তু এখানে সবাই বাইরের বোলার বা বাইরের ব্যাটসম্যান সবকিছুই খেলে। আমার কাছে মনে হয় পাওয়ার জিনিসটাই বেশি আছে। 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হলেও সৌম্যর উত্থানটা মূলত বাংলাদেশ পাকিস্তান সিরিজেই। সেই সিরিজে অপরাজিত 127 রানের একটি ইনিংসে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও 3 ওয়ানডেতে 102.50 গড়ে 205 রান করেছিলেন সৌম্য। তবে এরপর থেকেই যেন ভিন্ন চিত্র। রানের খাতার দৈন্যদশা কাটিয়ে উঠতে পারছেন না সৌম্য সরকার।
রান পাননি 2015-র বিপিএলেও। রংপুর রাইডার্সের হয়ে সেবার 12 ম্যাচে করেন 177 রান, গড় মাত্র 16.09, সর্বোচ্চ 58। তার দল রংপুর রাইডার্স আগেরবার শিরোপা জিততে না পারলেও এবারের ব্যক্তিগত ও দলীয় পারফরমেন্স নিয়ে আশায় বুক বাঁধছেন সৌম্য। পাকিস্তানে দুইটা প্লেয়ার ছিল, শারজিল ছিল, তারপর বাবর আজম ছিল, টেস্টের চান্স পেয়ে গেছে। তো ওরা দুজন থাকলেও আমাদের জন্য খুব ভালো হতো। তো এখন যারা আছে অবশ্যই তারা যদি তাদের 100% দিতে পারে বা আমরা যদি আমাদের 100% দিতে পারি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। টি-20তেই যেন বেশি নড়বড়ে সৌম্য। ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে 19 ম্যাচে 299 রান এসেছে তার ব্যাট থেকে, গড় 15.73। তাই বিপিএলে রানে ফেরার পাশাপাশি ধুমধাড়াক্কা ক্রিকেটে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চই পেয়ে যাচ্ছেন সৌম্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং পরামর্শক থিলান সামারা বিরার সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন। মূলত ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। দুটি সিরিজে বাংলাদেশ সন্তোষজনক পারফরমেন্স করায় সামারা বিরার প্রতি সন্তুষ্ট বোর্ড কর্মকর্তারা। তারই প্রেক্ষিতে লঙ্কান এই কোচের সাথে চুক্তি বাড়াতে চায় বিসিবি। এমনটা হলে নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং আগামী বছরের জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সাথে থাকবেন তিনি। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান এগিয়ে আছে 31 রানে। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 4 উইকেটে 87 রান। এর আগে ক্রেইগ ব্রাথওয়েটের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় 337 রান। ব্রাথওয়েট অপরাজিত থাকেন 142 রানে। আগের দিনের 6 উইকেটে 244 রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন শুরু করেন ব্রাথওয়েট ও জেসন হোল্ডার। তবে ক্রিজে এদিন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি হোল্ডার। দলীয় 263 রানে হোল্ডার ফিরে যাওয়ার পর বিশুকে নিয়ে এগোতে থাকেন ব্রাথওয়েট। কিন্তু ব্যক্তিগত খাতায় 27 রান তুলে বিশু সাজঘরে ফিরলে অন্য প্রাস আগলে ব্যাট করে যান ব্রাথওয়েট। শেষ পর্যন্ত তার অপরাজিত 142 রানে চড়ে প্রথম ইনিংসে 337 রান পায় ক্যারিবীয়রা। জবাবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সূচনা করেন সামি আসলাম ও আজহার আলী। দলীয় 37 রানে সামি প্যাভিলিয়নে ফিরে গেলেও অন্য পাশে ব্যাট করে যান আজহার। এরপর ক্যারিয়ারে বোলারদের দাপটে চলে আসাদ, ইউনুস আর মিসবাদের আসা যাওয়ার খেলা। দিন শেষে আজহারের অপরাজিত 45 ও সরফরাজের অপরাজিত 19 রানে ভর করে 4 উইকেটে 87 রানের স্কোর পায় পাকিস্তান। জিম্বাবুয়ে শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে 411 রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 6 উইকেটে 247 রান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ আগেই শেষ হয় চতুর্থ দিনের খেলা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে চতুর্থ দিনে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। আগের দিনের স্কোরের সাথে 12 রান যোগ করে দলীয় 17 রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। করুণারত্নে ও কুশল পেরেরার দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে 55 রান। এরপর দ্রুত কিছু উইকেট হারালে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় 4 উইকেটে 117 রান। সেখান থেকে করুণারত্নে ও গুণারারত্নে জুটি করেন 94 রানের। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়ে দিমুথ করুণারত্নে আউট হন ব্যক্তিগত 110 রানে। অন্য প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় 50 দেখা পাওয়া ধনঞ্জয় ডিসিলভা আউট হন দলীয় 241 ও ব্যক্তিগত 64 রানে। তবে বৃষ্টির কারণে প্রায় 2 ঘন্টা আগেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা এগিয়ে আছে 411 রানে। শেষ দিনের খেলা শুরু হবে 30 মিনিট আগে। Well, that's a juicy hot volley, and Pereira jumped all over it. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। অঘটন দিয়ে শুরু হলো বিপিএল এর দ্বাদশ রাউন্ডের খেলা। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রুখে দিল আরামবাগ ক্রীড়া সংঘ। এবার ড্র নয়, 2-0 গোলের ব্যবধানে হারলো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে শেখ রাসেলকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে উত্তর বারিধারা। শেখ রাসেলের হারের জন্য অবশ্য দলের ফুটবলারদেরকেই দুষলেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক। বিদেশি রিক্রুট, টিম ম্যানেজমেন্টে পরিবর্তন, এত কিছুর পরও ফিরতি লেগের শুরুটা লজ্জাজনক হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম লেগে ড্রয়ের পর দেশের শক্তিশালী এই দলটি দুর্বল আরামবাগের কাছে হেরেছে 2-0 গোলে। দারুণ খেলা ওয়েটসনের বিদায় আর নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেনি ডার্লিংটন। তবে তাদের পরিবর্তে নতুন রিক্রুট ফরওয়ার্ড মাইক অটোজারি পারেননি তাদের স্থান পূরণ করতে। ম্যাচের 20 মিনিটেই উচ্ছ্বাসে মারতে পারত আরামবাগ শিবির। জামালের গোলরক্ষক সুজনকে একা পেয়েও সাজিদের বাড়ানো বল পোস্টের বাইরে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার টাইসন।
তবে 41 মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে লিড পায় মতিঝিল পাড়ার দলটি। রবিউলের কর্নার গোলরক্ষক বিপদমুক্ত করতে গিয়ে বল নিজেদেরই জালে জড়ায় জামালের ডিফেন্ডার। আবারও 59 মিনিটে বিধ্বস্ত হয় জামালের রক্ষণভাগ। থিওকোর থ্রো পাস থেকে দারুণ শটে গোল করে দেশি মিডফিল্ডার আব্দুল্লাহ। ফলে 2-0-তে এগিয়ে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। বাকি সময় চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি দুদল। এই জয়ে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আরামবাগ। এদিকে কোচ শফিকুল ইসলাম মানিকের নতুন ডাগআউট যাত্রাটা একেবারেই ভালো যাচ্ছে না। নতুন 3 বিদেশি রিক্রুট নিয়েও দ্বিতীয় লেগে এসে হারের তিক্ত স্বাদ নিতে হলো শেখ রাসেলকে। উত্তর বারিধারার বিদেশি রিক্রুট ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার জোড়া গোলে 3-0-তে হেরেছে শেখ রাসেল। ম্যাচের 13 মিনিটে সুজনের গোলে লিড পায় বারিধারা। বিপিএল এ প্রথম ম্যাচেই নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা। পরে 85 মিনিটে পেনাল্টি থেকে করা গোলে দলকে এনে দেন 3-0 গোলের জয়। এ জয়ে বারিধারা উঠে এসেছে টেবিলের 11 নম্বরে, আর শেখ রাসেল চলে গেছে 12 নম্বরে। আমাদের খেলোয়াড়দের ভেতরে আস্থাহীনতার বড় অভাব ছিল। খেলা ছেড়ে দিচ্ছে, গোলের বল গোলে মারতেছে না। যতটা খেলা হলে অনেক সময় ধারাবাহিকতা থাকে না, সেটা হয়তো মেনটেন করতে পারি নাই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও পরের ম্যাচগুলো ভালো খেলে রেলিগেশন এড়িয়ে যাবে বলে মনে করেন তার দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় বাফুফে প্রতি বছর $7.5 লাখ অনুদান পাবে কিনা তা পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছান তারা। এদিকে এই অর্থ অনুদান পেতে ফিফার পক্ষ থেকে কিছু শর্ত জুড়ে দেওয়া হলেও তা সবকিছু পূরণেই ফেডারেশন সক্ষম হবে বিশ্বাস বাফুফের সাধারণ সম্পাদকের। সেটা পর্যবেক্ষণে এখন ঢাকায় ফিফা প্রতিনিধি দল। বিশাল অঙ্কের এই অর্থ পেতে নিশ্চিত করতে হবে উন্নয়ন প্রোগ্রামগুলো। এছাড়াও নারী ফুটবল কিংবা জাতীয় দল নিয়ে কি পরিকল্পনা আছে ফেডারেশনের তাও তুলে ধরতে হবে প্রতিনিধিদের কাছে। আর এসব বিষয়ে তাদের সবুজ সংকেতের পরে মিলবে কাঙ্ক্ষিত অর্থ। ফিফাকে আমরা কনভিন্স করার চেষ্টা করব, উইল মেক দেম আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসগুলো আমাদের কি পরিমাণ আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পরিমাণ জরুরি, এবং সেখানে ফিফারও যেসব অপিনিয়ন রয়েছে, ফিডব্যাক রয়েছে, সেগুলো নিয়ে মোটামুটি একটি প্রায়োরিটি ঠিক করা হবে যে আগামী 3-4 বছরে আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো কি হবে এবং সেখান থেকে ফিফা থেকে আমরা কতটুকু সাপোর্ট পাবো। কতটুকু স্বচ্ছ বাফুফের আর্থিক লেনদেন তা খতিয়ে দেখতে ফেডারেশনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবে ফিফা। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর জেলা ফুটবলের সংগঠকদের মন্তব্য আমলে নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পুরো প্রক্রিয়াটি জটিল হলেও অর্থ প্রাপ্তির ব্যাপারে বেশ ইতিবাচক বাফুফে। আমরা যে প্ল্যানগুলো তৈরি করেছি সেগুলো নিয়ে আমরা লাইন বাই লাইন, পেজ বাই পেজ, স্লাইড বাই স্লাইড আমরা ফিফার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবো, এবং আমরা আশা করি যে তাদের ফিডব্যাক নিয়ে আমরা এই সকল টোটাল আর্থিক সহায়তাটার জন্য আমরা অ্যাভেল করতে পারি সেই ব্যাপারে সচেষ্ট থাকবো, এবং সেটা আমরা দেশের ফুটবলের উন্নয়ন কল্পে ব্যবহার করতে পারবো বলেও আশাবাদ ব্যক্ত করি। 3 দিনের পর্যবেক্ষণ শেষে শুক্রবার বাংলাদেশ ছাড়বে 4 সদস্যের ফিফা প্রতিনিধি দল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এএফসি সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বাফুফেকে $20,000 জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসি ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্ত সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগামী 30 দিনের মধ্যে বাফুফেকে জরিমানার নির্দেশ দেয়া হয়েছে এএফসি থেকে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোকে খেলার মধ্যে রাখতে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আগামী বুধবার 7 দল নিয়ে মালয়েশিয়ায় এ প্রতিযোগিতা মাঠে গড়াবে। খেলার সময় আরো যা থাকছে, রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করায় আবারও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো অভিযুক্ত। এবার আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে 2 লিগের 2 জায়ান্ট বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে বড় ব্যবধানে হেরে যাওয়ায় এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার সিটি, আর গ্রুপের শীর্ষস্থান সুসংহত করার লক্ষ্য কাতালানদের। এটিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 2:45। একই সময়ে আরেক ম্যাচে পিএসভি আইনহোভেনের বিপক্ষে লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। নো ক্যাম্পের দুঃসহ এই রাত কি সহজে ভুলতে পারবেন পেপ গার্দিওয়ালা? এক সময় যাকে তিল তিল করে গড়ে তুলেছেন সেই প্রিয় শিষ্যের জাদুকরি পায়ের কারুকাজের সামনে এমন হার? লিওনেল মেসির হ্যাট্রিক উৎসবের জোয়ারে লজ্জার 4-0 গোলের হারটা হজম করা সহজ নয় গার্দিওয়ালার জন্য। তাই তো ফিরতি লেগে প্রতিশোধের মিশনে মরিয়া ম্যানচেস্টার সিটি, সে সঙ্গে পয়েন্ট টেবিলে টিকে থাকার চ্যালেঞ্জ তো আছেই।
চ্যাম্পিয়ন্স লিগের সি গ্রুপে 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। 1 জয় আর 1 ড্র নিয়ে মাত্র 4 পয়েন্ট সম্বল ম্যানচেস্টার সিটির। 1 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। নিরাপদে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জিততেই হবে গার্দিওলার দলকে। এ নিয়ে গেল 4 মৌসুম ধরেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির সঙ্গে দেখা হচ্ছে বার্সেলোনার। একবারও জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি সিটিজেনরা। সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না তাদের, যদিও মাত্র এই লিগে ওয়েস্ট ব্রমকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। তবে এসব অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন গার্দিওলা। এবার তার জয় চাই। নিজেদের মাঠেই সমর্থকদের সেটা করে দেখাতে মরিয়া সিটিজেনরা। এ ম্যাচে ফিরতে পারেন ভিনসেন্ট কোম্পানি, তবে ইনজুরির কারণে অনিশ্চিত পাবলো জাবালেতা ও সাগনার মাঠে নামা সম্ভাব্য। 4-2-3-1 ফরমেশনে শিষ্যদের মাঠে নামাবেন গার্দিওলা। অন্যদিকে লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের রাজত্ব এখন পর্যন্ত ধরে রেখেছে বার্সেলোনা। প্রথম লেগের জয়ে বেশ আত্মবিশ্বাসী তারা, তবে এ ম্যাচে ইনজুরির কারণে পিকে ও জেরেমি ম্যাথিউকে পাবেন না এনরিকে। জর্ডি আলবার বদলে লুকাস ও ইনিয়েস্তার পরিবর্তে নামতে পারেন রাফিনহা। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে মাঠে নামবে বার্সেলোনা। এদিকে পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যেতে ডাচ ক্লাব পিএসভি আইনহোভেনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। গ্রুপ ডি তে অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যানচেলত্তির শিষ্যরা। প্রথম লেগে 4-1 গোলের জয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে আছে বায়ার্ন, তাই ফিলিপস স্টেডিয়াম থেকেও জয় নিয়েই ফিরতে চান অ্যানচেলত্তি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে 7 বার দেখা হয়েছিল দু দলের, এর মধ্যে 5 বারে জিতেছে বায়ার্ন মিউনিখ, একটি ম্যাচ জিতেছে আইনহোভেন, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনের রাশিয়ান ক্লাব রুস্তভের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অ্যাথলেটিকো মাদ্রিদ। আরেক ম্যাচে সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে আতিথ্য দেবে সুইস জায়ান্ট বাসেল। এই দুটি ম্যাচও শুরু হবে আজ রাত 2:45। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের এবারের মৌসুম বেশ ভালোই যাচ্ছে। লিগ গ্রুপে থাকা দলটি হারেনি কোনো ম্যাচেই, তাই এখন পর্যন্ত খেলা 3 ম্যাচের প্রতিটিতেই জয় নিয়ে 9 পয়েন্টে শীর্ষে আছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। সেই ধারাবাহিকতায় প্রথম লেগের জয়ের পর এবার দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে রুস্তভের মুখোমুখি হতে যাচ্ছে রোজি ব্লাঙ্কোসরা। এর আগের দেখায় রুস্তভকে 1-0 গোলে হারিয়েছিল আতোয়া গ্রিজম্যানের দল, যা ছিল দুই দলের প্রথম দেখা। আর ঘরের মাঠে শেষ 18 ম্যাচের মধ্যে জয় 14 ম্যাচে, আর বাকি 4টির 3টি ড্র ও 1টি হার। তাই ঘরের মাঠে অ্যাথলেটিকোকে হারানোর কথা ভাবাটা সহজ হবে না রাশিয়ার জায়ান্টদের জন্য। পরিসংখ্যানেও এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা। শেষ 5 ম্যাচে সেভিয়ার বিপক্ষে একটি হার ছাড়া বাকি সবগুলোতেই জয় পেয়েছে সিমিওনের দল, যেখানে রুস্তভ শেষ 5 ম্যাচে জয়ের মুখ দেখেছে মাত্র একটিতে। এদিকে আরেক ম্যাচে সেন্ট জ্যাকব পার্কে স্বাগতিক সুইস জায়ান্ট বাসেলের বিপক্ষে মাঠে নামবে প্রথম লেগের জয়ী ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। বাসেল শেষ 7টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পায়নি একটিতেও, তবে ঘরের মাঠে শেষ 7টি চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচের মাত্র একটিতে হার থেকে উৎসাহ নিতে পারে দলটি। অন্যদিকে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 10 অ্যাওয়ে ম্যাচের একটিতে ড্র ছাড়া বাকি সবগুলোই জিতেছে। এছাড়া এবারের মৌসুমেও দারুণ ছন্দে আছে দলটি, কারণ এ গ্রুপের মালমো ও লুডোগোরেটসের বিপক্ষে জয়ের পাশাপাশি 8 গোল দিয়েছে দলটি, যা প্রমাণ করছে পিএসজির আক্রমণ ভাগের দৃঢ়তার। তাই সব মিলিয়ে যে এক জমজমাট ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল প্রেমীরা, তা আর বলার অপেক্ষা রাখে না। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দায়িত্ব নেয়ার 85 দিনের মাথায় চাকরি হারালেন ইন্টার মিলানের কোচ ফ্রাঙ্ক ডি বোর। টেলিফোনেই তাকে চাকরিচ্যুত হওয়ার কথা জানিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। চলতি বছর আগস্ট মাসে দায়িত্ব নিয়েছিলেন এই ডাচম্যান। তার অধীনে গেল 14 ম্যাচে মাত্র 15টি জয় পায় ইন্টার। পয়েন্ট তালিকায় দুরবস্থা প্রকাশ পায় তাদের। ইন্টারের অবস্থান এখন 12 নম্বরে। মঙ্গলবার ট্রেনিং মাঠেই ফুটবলার ও স্টাফদের বিদায় জানান তিনি। আয়াক্সের হয়ে 6 মৌসুমে 4টি ট্রফি জেতার পর তাকে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত করা হয় ইন্টার মিলানে। 2010 সালে মরিনহোর প্রস্থানের পর ইন্টার মোট 8 জন কোচ বদল করেছে। তাদের মধ্যে ছিলেন রাফা বেনিতেজ, ক্লদিও রানিয়েরি ও ওয়াল্টার মাজ্জেরি। ইউরোপিয়ান বিভিন্ন ঘরোয়া লিগগুলো ফুটবলার সরবরাহের ক্ষেত্রে বার্সেলোনার লা মাসিয়া ফুটবল একাডেমিকে টপকে শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদের ফুটবল একাডেমি। এ মৌসুমে ইউরোপিয়ান 5টি শীর্ষ ঘরোয়া লিগে এখন পর্যন্ত 41 জন ফুটবলার সরবরাহ করেছে লস ব্লাঙ্কোসরা। এ মৌসুমে 37 জন ফুটবলারকে ইউরোপের শীর্ষ 5 ঘরোয়া লিগের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ করে দিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার একাডেমি। আর তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্বের আরেক বিখ্যাত ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল একাডেমি। তারা এ মৌসুমে তাদের একাডেমি থেকে বের হওয়া 34 জনকে ইউরোপের বিভিন্ন ঘরোয়া আসরে খেলার সুযোগ করে দিয়েছে।
একাডেমি থেকে ফুটবলার সরবরাহের তালিকায় ইংলিশ ক্লাবগুলোরই আধিপত্য বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর আর্সেনাল, টটেনহাম, সাউদাম্পটন, চেলসি ও ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিগুলো রয়েছে যথাক্রমে পরের স্থানগুলোতে। ডে নাইট টেস্টের বিপক্ষে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। তিনি মনে করেন ক্রিকেটের অভিজাত ফরম্যাটের সম্মান ক্ষুণ্ণ করেছে ডে নাইট টেস্ট। আগামী বছর আগস্টে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কৃত্রিম আলোয় প্রথমবারের মতো টেস্ট খেলবে ইংলিশরা। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড ইসিবির এমন সিদ্ধান্তকে হাস্যকর ও আতঙ্কের ব্যাপার বলে মনে করেন বোথাম। জনপ্রিয় সংবাদ মাধ্যম এএফপিতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস এর পক্ষপাতী বোথাম। 5 দিনের ম্যাচ পরিচালনা করতে গিয়ে আউটের সিদ্ধান্ত নিতে ফিল্ড আম্পায়ারদের ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাই সিদ্ধান্তের স্বচ্ছতার জন্য ডিআরএস থাকাকে যৌক্তিক মনে করেন তিনি। আসন্ন ভারত ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস। অল্প বিরতির পর আবারও একসাথে ভক্তদের সামনে উপস্থিত হলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ইন্ডিয়ান সুপার লিগের গোয়া ও দিল্লির মধ্যকার ম্যাচে আবারও তাদের একসাথে দেখা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির ব্যাটিং নৈপুণ্যে 3-2 ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পরই দুজনে মিলে দিওয়ালি উৎসব উদযাপনে তারা সন্ধ্যায় বের হন। পরে গোয়া এফসির অন্যতম স্বত্বাধিকারী কোহলি আনুশকাকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন। এ সময় বড় স্ক্রিনে ভক্তরা তাদের দেখতে পেয়ে তাদের শুভেচ্ছাও জানান। যদিও কয়েক মাস আগেই বিরাট কোহলি বাজে পারফরমেন্সের জন্য আনুশকাকে দায়ী করতে শুরু করে মিডিয়া ও ভক্তরা। আর তাই সবার চোখের আড়ালে চলে যেতেই মাঝে ভক্তদের সামনে একসাথে কখনোই উপস্থিত হননি এই জুটি। বর্তমানে কোহলি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 5 ম্যাচ টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানা গেছে। 9 নভেম্বর রাজকোটে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। 2 নভেম্বর থেকে ফতুল্লায় শুরু হচ্ছে স্পেশাল অলিম্পিক্স দ্বিতীয় সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এবারের টুর্নামেন্টে অংশ নেবে 6টি দলের মধ্যে বাংলাদেশের 2টি, ভারতের 2টি এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার 1টি করে দল অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ফতুল্লায় অনুষ্ঠিত হলেও বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। আগামী 6 নভেম্বর শেষ হবে 5 দিনব্যাপী প্রতিযোগিতা। এর আগে 2006 সালে প্রথমবারের মতো অংশ নিয়ে সেবারই রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করায় আবারও হোসে মরিনহোর বিপক্ষে অভিযোগ গঠন করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। শনিবার বার্লিন বিপক্ষে ম্যাচে রেফারি মার্ক ক্যাটেনবার্গকে খারাপ মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেড বস। এ ব্যাপারে দ্য স্পেশাল ওয়ানকে শুক্রবারের মধ্যে জবাবদিহি করতে বলেছে এফএ। সম্প্রতি লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে রেফারি অ্যান্টনিও টেলরের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন মরিনহো। এমন আচরণের জন্য তাকে সাবধান করে দেওয়ার পাশাপাশি শাস্তির বিষয়েও চিন্তা করে এফএ। সেই ধারাবাহিকতায় পরবর্তী 2 ম্যাচের জন্য গ্যালারিতে বসেই শিষ্যদের খেলা দেখতে হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম। এর আগে গেল মৌসুমে চেলসিতে থাকাকালীন মন্তব্যের কারণে 40,000 ইউরো জরিমানার পাশাপাশি 1 ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন 53 বছর বয়সী মরিনহো। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল ব্যালন ডি অর জেতার স্বপ্ন কখনো দেখেননি বলে দাবি করেছেন। এর চেয়ে দলীয় পারফরমেন্সকেই তিনি বেশি প্রাধান্য দেন বলে জানিয়েছেন তিনি। 27 বছর বয়সী ওয়েলশ উইঙ্গার মেসি, রোনালদোদের সঙ্গে ব্যালন ডি অরের 30 জনের প্রাথমিক তালিকায় আছেন। এরই মধ্যে ফুটবল বিশ্লেষকরা ব্যালন ডি অরের দৌড়ে বেলকে এগিয়ে রাখছেন অনেকটাই। তবে রিয়ালের সাথে সদ্যই 6 বছরের চুক্তির মেয়াদ বাড়ানো বেল জানিয়েছেন সম্মানজনক এই পুরস্কার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এটি কখনোই তার লক্ষ্য ছিল না বলেও জানান তিনি। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লিগ ট্রফি জয়কে প্রাধান্য দেন বলে মন্তব্য করেন তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের রেস্তোরাঁর ওয়েটারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক দৌড় প্রতিযোগিতা, যেখানে এক হাতে ট্রে নিয়ে 1 মাইল দূরত্ব অতিক্রম করতে হয়েছে বিভিন্ন রেস্তোরাঁয় কর্মরত এসব ওয়েটারদের। 12তম এই প্রতিযোগিতায় নারীদের মধ্যে প্রথম হয়েছেন ইকুয়েডরের কন্ট্রেআস গার্সিয়া ও 40 ঊর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ক্লদিও হেরেরা। জীবিকার তাগিদে রেস্তোরাঁয় প্রতিদিনই হাতে ট্রে নিয়ে দৌড়াতে হয় এক টেবিল থেকে আরেক টেবিলে, সেই একই কাজ। তবে তাতে একটু ভিন্ন মাত্রা যোগ করে ওয়েটারদের নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের মেয়র অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে ওয়েটার রেস। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সোডা ভর্তি প্লাস্টিক বোতল ও 1 গ্লাস তরল সহ সার্ভিস ট্রেতে করে এক হাতে নিয়ে পাড়ি দিতে হবে 1 মাইল পথ। আর প্রথম হওয়ার শর্তের মধ্যে রয়েছে বোতল না পড়তে দেওয়ার পাশাপাশি গ্লাসের তরলও যেন ছলকে উঠে পড়ে না যায়। প্রতিযোগীদের আলাদা করা হয় 2টি ক্যাটাগরিতে, যার একটি 40 বছর বয়সের নিচে যারা এবং অন্যটি 40 ঊর্ধ্ব। 12 বছর ধরে চলা এই প্রতিযোগিতাটি উপভোগ করতে রাস্তার দুপাশে অনেক দর্শক ভিড় জমান।
প্রথম ক্যাটাগরিতে জয়ী ইকুয়েডরের নারী ওয়েটার কন্ট্রেরাস গার্সিয়া জয়ী হন। টানা 6 বছর প্রচেষ্টার পর এমন জয় পাওয়ায় আনন্দিত এই প্রতিযোগী। এর আগে 6 বছর ধরে এই প্রতিযোগিতায় আমি অংশ নিয়েছি, কিন্তু প্রতিবারই হয় তৃতীয় বা চতুর্থ হয়েছি। এবার নিজেকে বারবার বুঝিয়েছি আমাকে পারতেই হবে এবং অবশেষে আমি তা পেরেছি। আমি শুধু যা করছি তাতে মনোযোগ ধরে রেখেছি। পুরো সময়টাতে কোনো দিকে না তাকিয়ে এগিয়ে গিয়েছি, কারণ এই কাজটি না করতে পারলে আমাকে হারতে হতো, যা আমি চাইনি। প্রতিযোগিতা শেষে নিয়ম অনুযায়ী বিজয়ীদের মাঝে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেয়া হয়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজ শহর খুলনায় ভালোবাসা সম্বর্ধনায় সিক্ত ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হাসান মিরাজ। ভবিষ্যতেও দেশের হয়ে ভালো খেলার প্রত্যয়। প্রায় 3 মাস পর নেটে বোলিং করলেন মুস্তাফিজ। ফিজিও জানালেন ম্যাচ ফিট হতে সময় লাগবে আরো 6 সপ্তাহ। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রাথমিক লক্ষ্য সেরা 4-এ ওঠা। ছন্দে ফিরতে বিপিএল কি আদর্শ মঞ্চ মানছেন রংপুর রাইডার্সের সৌম্য সরকার। অঘটন দিয়ে শুরু বিপিএল এর দ্বাদশ রাউন্ড। আরামবাগের কাছে শেখ জামাল হারল 2-0 গোলে। শেখ রাসেলের বিপক্ষে 3 গোলের জয় উত্তর বাড়িধারার। এবং চ্যাম্পিয়ন্স লিগে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পিএসভি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।